চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড, গুজবে কান না দেওয়ার আহ্বান। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ, প্রয়োজনে তারেক রহমানের জন্যও বিশেষ ব্যবস্থা, চাইলেই দেয়া হবে ট্রাভেল পাস। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ বলছে ইইউ। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার। ইমরান খান জীবিত আছেন কিন্তু মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, আদিয়ালা জেলে 20 মিনিটের সাক্ষাৎ শেষে দাবি বোনের। এবং টি-20 শিরোপাও বাংলাদেশের ঘরে, শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে 8 উইকেটের জয়, ম্যাচ সেরা তানজিদ তামিম। বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি জানান, যুক্তরাজ্য ও চীন থেকে আসছে চিকিৎসক দল। ফররুখ বাবুর রিপোর্ট। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও তিনি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন সেখানে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছড়াচ্ছে নানা গুজবও, যা রোধে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও আসছেন। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে লন্ডনে নেয়ার বিষয় বিবেচনা করা হবে। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন, আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বলেন, দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন। যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তো বা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পার্শ্ববর্তী দেশসহ সবাই সহায়তা করছেন বলেও জানান ডাক্তার জাহিদ। অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত 9টার দিকে 3 বাহিনীর প্রধান হাসপাতালে যান বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দর্শক, এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, খালেদা জিয়ার চিকিৎসায় চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এসেছে কিনা, চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
চীন ও যুক্তরাজ্যের বিশেষ যে চিকিৎসক দল তারা কিন্তু আগামীকাল এসে পৌঁছানোর কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক সর্বশেষ পরিস্থিতি যদি একটু বলতে চাই, তিনি কিন্তু এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। এবং দুপুরে বিএনপি চেয়ারপারসনের একান্ত চিকিৎসক AZM জাহিদ হাসান যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু চিকিৎসকদের পরামর্শ শুনতে পাচ্ছেন, এবং তিনি আরও যেটি জানান যে কোনো ধরনের গুজব বা অপতথ্য যেন না ছড়ানো হয় সেটির জন্য কিন্তু তিনি অনুরোধ করেন। এবং আমি যদি বলতে চাই, আজ কিন্তু তিন বাহিনীর প্রধান কিন্তু এখানে এসেছেন, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর কিন্তু তারা নিয়েছেন। এবং এর পরপরই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি শফিকুল ইসলাম তিনি কিন্তু এখানে এসেছেন, এবং তিনি কিন্তু পরে সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে তিনি আসলে তার খোঁজ খবর নিয়েছেন। এবং তিনি আরও যেটি বলেছেন যে দেশবাসীর কাছে বা তার সুস্থতা কামনার জন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন। এবং আমি যদি একটু বলতে চাই, বেগম খালেদা জিয়া কিন্তু গেল 23 নভেম্বর এবার কেয়ারে ভর্তি হন, এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা সহ ফুসফুস ও হৃদযন্ত্র সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। এবং 23 নভেম্বর ভর্তি হওয়ার পরই কিন্তু তিনি আস্তে আস্তে সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকেন। এবং এখন কিন্তু তার অবস্থা সর্বশেষ আজকে দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। তবে তিনি কিন্তু চিকিৎসকদের যে নির্দেশনা সেটি কিন্তু নিতে পারছেন, এবং আগামীকালও কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু আসার কথা রয়েছে। এবং তারা আসলে কি সিদ্ধান্ত নেয় তারপরে কিন্তু আসলে জানা যাবে তার চিকিৎসা বাইরে নেওয়া যাবে কিনা, সেটি কিন্তু তারা সিদ্ধান্তের পরে জানা যাবে। এবং সেই সিদ্ধান্তের পরই কিন্তু আসলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটি কিন্তু নিশ্চিত হওয়া যাবে, এমনটি কিন্তু জানা গিয়েছে। তো আমি যদি একটু বলতে চাই যে এদের কাছে কিন্তু সর্বস্তরের বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু দোয়া করছেন, সেই সঙ্গে তার সুস্থতাও কিন্তু কামনা করছেন। তো এই ছিল রাজধানীর এবারকের হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী সাদ আহমেদের সঙ্গে, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি। যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশবাসীর সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে। এজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি বলেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছুর আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুব দলের দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। আর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ও পারিবারিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে রুহুল কবির রিজভী জানান, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলো দেখা যাচ্ছে। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকে এই অবস্থা হতো না বলে অভিযোগ করেন রিজভী। মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। এদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তারেক রহমানের ব্যক্তিগত ও পারিবারিক। ওনার মায়ের প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। সুতরাং এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক। অতি আগ্রহী হয়ে যারা তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বিরত থাকারও আহ্বান জানান আমির খসরু। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ ও পিজিআর। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়। এদিকে প্রয়োজন হলে তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চাওয়া মাত্র তারেক রহমানকে ট্রাভেল পাস দেয়া হবে। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পিজিআর ও এসএসএফ। তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান নেয় তারা। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত হয়। বৈঠকে তার রোগ মুক্তির জন্য দোয়া করার পাশাপাশি দেশবাসীর দোয়া চায় উপদেষ্টা পরিষদ। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে ফিরতে তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। চাইলেই সঙ্গে সঙ্গে তা ইস্যু করা হবে। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোন পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। আর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজন হলে তাকেও বিশেষ নিরাপত্তা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। দেশে কোনো নাগরিকের নিরাপত্তার হুমকিতে নেই বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। আগামী 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি আরও বলেন, ইইউ আশা করে আগামী নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ। মঙ্গলবার সকালে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক, তবে একসঙ্গে দুটি ভোট হওয়ায় কমিশনকে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নির্বাচনের সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর কথাও জানান মিলার। European Union is preparing to deploy a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. This is a sign of our confidence in the election process and our support for elections in this wonderfully diverse country. জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোটের আগে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদারের কথাও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জাতীয় কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত বৈঠকে বসে কোর কমিটি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কারোর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রসঙ্গে তিনি জানান, তদন্ত কমিশনের রিপোর্টকে খুবই গুরুত্ব দিচ্ছে সরকার। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়ি নাই,
এই জন্য আমি এইটার ব্যাপারে পুরো কমেন্ট করতে পারি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি, জানান ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হচ্ছে, নির্বাচন ঘিরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি করবে সরকার। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসের ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কোন দলের পরামর্শে পুলিশ সুপার পদে রদবদল করা হয়নি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে নয়, সঙ্গে নিয়েই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি জানান, ইনসাফ ও কোরআনে দেখানো পথেই দেশ বিনির্মাণ করবে জামায়াত। ক্ষমতায় গেলে অংশীজনদের সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ পাকের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের পরিণতি হবে 5 অগস্টের মতো। 5 দফা দাবিতে বরিশালে 8 দলের সমাবেশে কথা বলেন নেতারা। এ সময় চরমোনাই পীর রেজাউল করিম বলেন, দেশকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তাদের জায়গা এই মাটিতে হবে না। নির্বাচিত হলে ইসলাম অনুযায়ী দেশ চালানোর অঙ্গীকার করেন নেতারা। শাকিল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার দুপুর 2টায় বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল 11টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানের সভাস্থলে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ইসলামী দলগুলো নিজ নিজ দলের প্রতীক নিয়ে হাজির হন। জামায়াত নেতারা বলেন, যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের জন্য ভোটের দিনই হবে 5 আগস্ট। বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের জায়গা বাংলার জমিনে হবে না। যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যে আপনারা তালবাহারা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে যাবে। বাংলার জমিনে আপনাদের মাঠের বাইরে সড়কেও ছড়িয়ে পড়ে মহাসমাবেশে আগতরা। বরিশাল বিভাগের 6 জেলার 42 উপজেলা থেকে হাজির হন তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও ফোকলোর স্টাডিজ বিভাগ নিয়ে এক শিক্ষকের নেতিবাচক মন্তব্যের জেরে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হয়েছে মানববন্ধন। প্রশাসন বরাবর স্মারকলিপিও জমা দিয়েছে শিক্ষার্থীরা। তবে ওই শিক্ষকের দাবি, তার বক্তব্য খণ্ডিত করে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক সাবজেক্টগুলো থাকবে, আদিত্য থাকবে ইসলামিক সাবজেক্ট, 34টা সাবজেক্ট এখানে, ফোকলো, এখানে ফাইন আর্ট, এই সমস্ত সাবজেক্ট তারা কেন প্রতিষ্ঠিত করেছিল ইসলামী মূল্যবোধকে প্রচার করার জন্য।
গত 1 ডিসেম্বর এভাবেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে চারুকলা ও ফোকলোর স্টাডিজ বিভাগ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবম সিদ্দিকুর রহমান আশরাফি। এ সময় তিনি বলেন, ইবিতে ফোকলোর, ফাইন আর্টস ধরনের সাবজেক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় তুমুল বিতর্ক। শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। স্যার ওরকম তার সে বিগত দিনের ক্ষোভ থেকে যে সেই সময় তাদের ইসলামিক সাবজেক্টগুলো বা থিওলজি ফ্যাকাল্টি সাবজেক্টগুলোকে এক কোণঠাসা করে রাখা হতো, এরকম একটা মনোভাব থেকে সে এই ধরনের কথা বলেছে। আসলে ফোকলোর একটি জাতির প্রাণের কথা, লোক সমাজের প্রতিচ্ছবি। আসলে আমরা ফোকলোর মানে যে নাচ গান বা বাদ্যযন্ত্র নিয়ে সারাদিন পড়ে থাকি, বিষয়টা এরকম না। বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ নিয়ে একজন শিক্ষকের এমন মন্তব্যের প্রতিবাদে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। ব্যবস্থার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপিও জমা দিয়েছে শিক্ষার্থীরা। এমন হাজারো আশরাফি স্যার, এমন হাজারো আশরাফি স্যারের মতো শিক্ষার্থী প্রতিনিয়ত ফোকলোরকে অবমাননা করছে। আমরা এই মানসিকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ ধরনের কাজ থেকে বিশেষ করে স্যাররা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা কর্মকর্তা এবং অন্যান্য যারা স্টেক আছেন তাদের এই ব্যাপারে খুব সংবেদনশীল আচরণ করা উচিত। তবে সিদ্দিকুর রহমান আশরাফির দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাউকে কষ্ট দেওয়ার জন্য এ ধরনের মন্তব্য করেননি তিনি। 30 সেকেন্ড অথবা 1 মিনিটের বক্তৃতাটাকে কাট করে আগ পর মানে এখানে উপস্থাপন। আমি চাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, ওই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করার জন্য এখন ইসলামিক সাবজেক্টগুলোকে প্রাধান্য দিতে হবে। একজন শিক্ষকের নেতিবাচক এমন মন্তব্যে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের দেখা দিলেও কোন রকম মন্তব্য করতে নারাজ অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আগামী বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের 500 টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো চালু করবে বাংলাদেশ ব্যাংক। নতুন 500 টাকার নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে 500 এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরানো প্রথম কাজ বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া। তিনি বলেন, সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু করেছে, এটা জাতির জন্য বড় সুসংবাদ। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স ইস্যুর পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকটি সঠিকভাবে প্রতিষ্ঠা করতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও আশা জানান তিনি। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সে লক্ষ্যেই আমরা কাজ করছি। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামীকাল। এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপিল 3টি শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বসেন 6 সদস্যের আপিল বেঞ্চ। কিছুক্ষণ শুনানির পর বুধবার পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেন আদালত। হাইকোর্ট আলাদা দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গেল বছরের 17 ডিসেম্বর ৫ম সংশোধনীর অংশ বিশেষ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক সহ 4 ব্যক্তি আপিল করেন। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানে ৫ম সংশোধনী এনেছিল।
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সোমবার তার বিরুদ্ধে ২ জন সাক্ষ্য দেন। মামলায় ইনুর বিরুদ্ধে ৬ জনকে হত্যা সহ ৮টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দিয়েছেন মামলার ২৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। মামলায় মোট আসামি ১৬ জন, এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক আর গ্রেপ্তার আছেন ৮ জন। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং ২ জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবারে আইডিএলসি জনতার ভোট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা ২ আসনে বেড়েছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের তৎপরতা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, এলাকার সমস্যা চিহ্নিত করে তা উত্তরণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। ঢাকা ২ আসনের খবর আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। ঢাকা ২ নির্বাচনী আসন, এটি কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর, রোহিতপুর, শান্তা, কালিন্দী ও বাস্তা এই ৭টি ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও বাকুড়তা ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ঢাকা ২ নির্বাচনী এলাকা গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনের আগে এর সীমানা পুনঃ নির্ধারিত হয়। তথ্য বলছে ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন খান নির্বাচিত হয়। ১৯৭৯ সালে জয়লাভ করে বিএনপির প্রার্থী আব্দুল হালিম চৌধুরী। এরপর ১৯৮৬ সালে আওয়ামী লীগ আর ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পুরো সময় আসনটির দখলে ছিল বিএনপির। এরপর বেশ কয়েকটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমপি হয়। আসনটিতে এবার মোট ভোটার ৪,১৪,৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৫,২০৫ জন, নারী ভোটার ১,৯৯,৩৭৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর মধ্যে আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ধানের শীষের প্রার্থী হয়ে আসনটিতে লড়বেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্ষিয়ান ছাত্রনেতা আমানুল্লাহ আমান। একটি আধুনিক ও বাসযোগ্য কেরানীগঞ্জ বিনির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে সারা বাংলাদেশে জোয়ার উঠেছে বিএনপির পক্ষে এবং ধানের শীষের পক্ষে। কি জন্যে? উন্নয়নের জন্যে, শান্তির জন্যে, দেশের মঙ্গলের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে। ইনশাআল্লাহ যেভাবে সারা দেশে জোয়ার উঠেছে, বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি সরকার গঠন করবে। প্রচার জনসংযোগে পিছিয়ে নেই জামাত সহ অন্যান্য প্রার্থীরাও। ভোট পেতেও তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা ২ আসনের সমস্ত রাস্তাঘাটগুলি, বিদ্যমান রাস্তাগুলি আরও চওড়া করা হবে। আর এর মাধ্যমে দেশি বিদেশি ইন্ডাস্ট্রি এখানে চলে আসবে। সারা দেশে যেমনিভাবে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে, এখানেও তেমনি দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। আমি খুব আশাবাদী। বিগত আওয়ামী লীগের সময় ভোট দিতে না পারার দুঃখ আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে লাঘব করতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেশে হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নতুন সিসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার সংযোজন হয় হাসপাতালে। দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে চীনের বিশেষজ্ঞ দল। এই বিষয়ে দুপক্ষের মধ্যে চুক্তি সই হয়।
আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি, কারো কাছে আমাদের কাছে বারবার ধর্ণা দিতে না হয়, সেই সুযোগটা যেন আমরা আরো অনেকের জন্য, এখন আমাদের দেশের অনেক মানুষ বাইরে চিকিৎসার জন্য যায়, আমরা ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়।